This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কামারহাটি, আরিয়াদহ, বেলঘরিয়ায় রক্তবীজের ঝাড় নেতারা সবাই মিলে অনেক দিন ধরে পুঁতে রেখেছিলেন, আর সেটাকে যত্ন করে লালন পালন করে বড়ও করে তুলেছেন। তারপর তার মালিকানা নিয়ে নিজেদের মধ্যেই রেষারেষিতে জড়িয়ে পড়েছেন। এতদিন চোখ বুজেছিল প্রশাসন। অনেকে বলেন একসময় আরিয়াদহর মতো এলাকাগুলো থেকেই কামারহাটির নিয়ন্ত্রণ হতো। একসময় বামেদের দাপট, পরে সেটাই পরিবর্তন হয়ে তৃণমূলের দাপটে পরিণত হয়। রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পাশাপাশি মাসলম্যানদেরও পালাবদল ঘটতে থাকে 2011-র পর থেকে। পাওয়ার সিরিজের এপিসোডের শুরুটা বুঝতে গেলে পিছিয়ে যেতে হবে 2011-র আগের সময়। 2011-র আগে মদন মিত্র বনাম মানস মুখোপাধ্যায়ের ডুয়েল, যে লড়াইয়ে মানস মুখার্জির অন্যতম হাতিয়ার ছিলেন আনোয়ার। 2011-য় জেতার পর মদন মিত্রর হাত ধরে এলাকায় দখল জমালেন বাবু মণ্ডল, যিনি নাকি একদা মানস মুখার্জিরই ঘনিষ্ঠ ছিলেন। স্বাভাবিকভাবেই পরিবর্তনের জমানা শুরুতেই বাবু বনাম আনোয়ারের ডুয়েল শুরু হয়ে যায় কামারহাটি এলাকায়, যদিও ধীরে ধীরে সরতে হয় আনোয়ারকে। 2011 থেকে 2019 পর্যন্ত তৃণমূলের প্রতিদ্বন্দ্বী ছিল না কেউ। এই সময়টাই নাকি বাবু সেন, বাবু সাহা, বাবু মণ্ডলরাই ছিলেন মদন মিত্রর প্রকৃত মিত্র। কিন্তু বাবু সেন খুন হওয়ার পর বাবু মণ্ডল আর বাবু সাহা বিপদে পড়ে যান। ক্ষমতার অন্দরে ফাঁকা জায়গা তৈরি হয়। 2019-এর পর সেই জায়গাটাই নাকি ভরাট করতে সামনে নিয়ে আসা হয় জয়ন্ত সিংকে। কামারহাটির সব লোকই আমার লোক, প্রতিটা মানুষই আমার লোক। সে যেনকে চিন্তা পাড়ার একটা সাধারণ ছেলে হিসেবে, পরে শুনলাম খুব মারপিট টারপিট করে, তারপর ইদানিং আমি একদমই যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম ইদানিংকালে। আর যেভাবে গোটা বিষয়টার সঙ্গে ওনার সকলের নাম জড়িয়ে যাচ্ছে, সেটা মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে যে কীভাবে এটা সম্ভব। এরকম জয়ন্ত সিং আরও অনেক আছে, অনেক খুঁজে পাবেন। কখনো বিধায়ক, কখনো সাংসদ, সব জায়গায় অবারিত দাঁড় হয়ে ওঠে জয়ন্তর শক্তি যত বেড়েছে ততই জয়ন্ত বিরোধী শক্তিও দানা বেঁধেছে মনে করেন অনেকেই বলেন মদন মিত্রর হাত ধরে জয়ন্তর উত্থান হলেও প্রতিপক্ষ হিসেবে উঠে আসে রিন্টুরা। সূত্রের খবর, জয়ন্তর বিরুদ্ধে যোগ হয়ে যায় বাবু মণ্ডল, যিনি আবার নির্দল কাউন্সিলরও। জানি না বাবু মণ্ডল কি ক্রিমিনাল নয়। এই মুহূর্তে বাবু মণ্ডল একজন কাউন্সিলর, নির্দল হিসেবে জিতেছে। যখন নির্দল হিসেবে জিতেছে নিশ্চয়ই তার একটা জনসমর্থন রয়েছে। কড়া ব্যবস্থা যদি নিতেই হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের যে সিস্টেম পরবর্তীকালে যাতে না হয়, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হোক। সমাজ যখন তার সিস্টেমে নেই, তখন আপনি কাকে মারবেন আর কাকে ধরবেন। 2011 থেকে মদন মিত্রর বিরোধী আসন কার্যত ফাঁকাই ছিল, কিন্তু জয়ন্ত ও তার সাগরেদদের বাড়বাড়ন্তের ফলে মদন বিরোধী একটা শক্তিও কামারহাটিতে দাঁত ফোটাতে শুরু করেছে বলে খবর। যে বিরোধী শক্তিতে রয়েছে শাসক শিবিরের একটা অংশই, আর এখানেই উঠে আসছে আর এক চরিত্র, যার নাম আনোয়ার। সবাইকে আমি সব করছিলাম, কিন্তু এখন তো সব কাউন্সিলর হয়ে গেছে, এমুক তমুক, আর আমরা যেখানে ছিলাম ওখানেই আছি। আনোয়ারও তো আমার ঈদের দিন আমাকে এই খাবার পাঠিয়েছে। আনোয়ার বাবু কি বাহুবলী? আনোয়ার বাহুবলী মানে ওর এমনি গায়ে কতটা শরীর আছে যাই না, জোর আছে দেখে তো রোগা পাটকা লাগে, তবে শুনেছি নাকি ওর কোনো বেশ সংগঠন আছে ভালো। ক্ষমতার অলিন্দ কখনো ফাঁকা থাকে না। জয়ন্ত আপাতত হেফাজতে, জয়ন্তর ফাঁকা জায়গায় কি আনোয়ারও ফেরার চেষ্টায়। মিত্রা মতিন তো আমি বললে তো কিছু লোককে খারাপ লাগতে পারে, আমি ভয় খাই বলিনি, অত ভালো লোক আমি দেখিনি। ডিসিশন নিতে পারছে না, মায়া আছে ওর মধ্যে, সেই জন্য একটু বেড়ে যাচ্ছে সব। যদি এখানে কেউ দখল করবে, ক্লাব দখল করবে, জমিন দখল করবে, আমরা বরদাস্ত করব না। আমরা কেস খেয়ে যাব, মঞ্জুর আছে, কিন্তু এলাকাটা নষ্ট হতে দিব না আমরা। কে বাহুবলী কে আমার তো কোনো দরকার পড়ে না। আমার নিজস্ব বাহুবলটা এত বেশি, আমি একাই কাফি আছি, মদন মিত্র নামটাই কাফি আছে। জেলায় জেলায় উচ্ছেদ অভিযান, ময়দানে কামারহাটির কাউন্সিলর বিমল সাহা। 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর। বেশি বাড়াবাড়ি করলে ফাঁকা করে দেব হুমকি বিমল সাহা। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি আমি বলে দিলাম, 24 ঘন্টার টাইম দিলাম, কালকে সকালে যেন ফাঁকা দেখি। অনেক হয়েছে, নাহলে জায়গা কিনে ভাড়া দিয়ে দোকান করো, কাজে দেবে। মানুষের অসুবিধা করে দোকান
কালকের মধ্যে মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কাটমানি ছাড়া কি এ রাজ্যে কোনো ফাইল নড়বে না? এখনো সক্রিয় টাকা তোলার মাস্টাররা। কেন প্রশ্ন তুলছি জানেন? প্রশ্ন তুলছি কারণ হাইকোর্টে রাজ্য পুলিশের বিরুদ্ধে জামিন নিশ্চিত করতে 1,75,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। মালদাতেও অনেকটা একই ছবি, সেখানেও কাটমানি দিতে অস্বীকার করা এক ছাত্রী কন্যাশ্রীর মতন সরকারি প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ। আমি টাকা তোলার মাস্টার চাইছি না। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন তোলাবাজি যেন না হয়, কিন্তু তারপরও অভিযোগের অন্ত নেই। একটা নয়, দুটো উদাহরণ দেখাবো আজ। কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের আইনজীবীর। কোন মামলায়? দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট। 4 জুলাই এক পরিযায়ী শ্রমিককে চোর সন্দেহে গ্রেফতার করে পুলিশ। জামিন পাওয়ার পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আবু সিদ্দিক হালদার নামে তরুণ। পরে কলকাতা নার্সিংহোমে মৃত্যু হয়। গোড়া থেকেই পুলিশের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ তুলেছে পরিবার। ঢোলাহাট থানা ঘিরে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টে মৃতের পরিবারের আইনজীবীর অভিযোগ, জামিন নিশ্চিত করতে 1,75,000 টাকা দিতে হয়েছে পুলিশকে। ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল আবু সিদ্দিক হালদারকে। ওরা ওই 4-5 জন মিলে ওই যে ঘর নেই, আমার সামনে আমার ভাই বোনকে কুত্তার মতো খালি মারছে। বলছে না আমাকে 2 লাখ টাকা দিলে তবে আমি ছাড়বো। তারপরে আমার দাদা ওই পুলিশটার হাতে পায়ে ধরে ওই কোথাতে যাই না, তখন আমি ছিলাম ভিতরে, 1,75,000 টাকা তখন আমার দাদা দিয়েছে। হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী পাল্টা দাবি করেন, রাজ্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল, বিচারক জামিন দেন। যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। মৃতের জন্ডিস ছিল, তাই ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল। থানার ভিতরে কি ঘটল সেটা জানার উপায়ও কম, কারণ রাজ্য সরকারের আইনজীবী বলেছেন 23 জুন থেকে থানার সিসিটিভি বিকল। তা কাকদ্বীপ আদালত ও ওয়েবলকে জানানো হয়েছে। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে 4 জুলাইয়ের ভিডিও ফুটেজ, কলকাতা নার্সিংহোমের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় উদাহরণ। এই অভিযোগটি মালদার। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প কন্যাশ্রীকে ঘিরে। কি অভিযোগ? রতুয়া 1 ব্লকের চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বেমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। তার মেয়ে সুলতানা পারভিন স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার 11 শ্রেণীতে পড়ে। বছর দেড়েক আগে কন্যাশ্রীর ফর্ম পূরণ করেন, কিন্তু এখনো কন্যাশ্রীর সুবিধা পাচ্ছেন না। কেন? অভিযোগ, ফর্মের তথ্য যাচাই করার দায়িত্ব যার, পঞ্চায়েতের সেই সহায়ক শান্তনু দাসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। কন্যাশ্রীতেও কাটমানি। ঘুষ না দেওয়ায় সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করে দেওয়ার অভিযোগ। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী কেটু জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই। পঞ্চায়েত থেকে ব্লক সর্বত্র মাথা খুঁড়েছে পরিবার, লাভ হয়নি। শেষে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি পঞ্চায়েতের সহায়ক। বিডিও বলছেন, ইনভেস্টিগেশন হবে আগে, তারপরে তদন্ত করছি, তারপর কমিটি না ডকুমেন্ট ভেরিফিকেশন করছি, ঠিক আছে, তারপর দেখা যাবে। ওনার ক্লেমটা দেখে নিচ্ছি, আগে উনি অ্যাপ্লাই করেছিলেন কি করেননি, ঠিক আছে। বিবাহিত বলে লিখে দেওয়ায় ভবিষ্যতে রূপশ্রীর টাকা থেকে বঞ্চিত হবে সুলতানা, আশঙ্কায় রয়েছে পরিবার। ঢোলাহাট থেকে রতুয়া, 2 ক্ষেত্রেই কি প্রশাসন করা হবে? শ্রাবন্তী সাহা ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।